ক্রোনি ক্যাপিটালিজম ঠিক কি? ক্রোনি ক্যাপিটালিজম ঠিক কিভাবে কাজ করে? ক্রোনি ক্যাপিটালিজমের মাধ্যমে ব্যবসায়িক গোষ্ঠীগুলি কিভাবে হাজার হাজার কোটি টাকা অনৈতিকভাবে রোজগার করে? ক্রোনি ক্যাপিটালিজম কি দুর্নীতির জন্ম দেয়? ক্রোনি ক্যাপিটালিজমের সঙ্গে ঠিক রাজনীতি কিভাবে জড়িত? নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চট্টোপাধ্যায় এবং আপনারা দেখছেন ভয়েস অফ স্টোরি চ্যানেল। ক্রোনি ক্যাপিটালিজম এই শব্দটা ইদানিং ভারতের রাজনীতিতে বারে বারে আলোচনার শীর্ষে উঠে আসছে। কি এই ক্রোনি ক্যাপিটালিজম, কিভাবে এই ক্রোনি ক্যাপিটালিজম সিস্টেম কাজ করে, এই ক্রোনি ক্যাপিটালিজম কিভাবে অর্থনীতির শিকড়টাকে নাড়িয়ে দেয়, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বিষয়গুলোকে নিয়ে। বিস্তারিত আলোচনায় যাবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর আমরা আসি ক্রোনি ক্যাপিটালিজম নিয়ে আমাদের বিস্তারিত আলোচনায়। ক্রোনি ক্যাপিটালিজম শব্দটা আপনারা সকলেই শুনেছেন, কিন্তু কি এই ক্রোনি ক্যাপিটালিজম? ক্রোনি ক্যাপিটালিজম হচ্ছে একটি এমন বিশেষ সম্পর্ক যেটা থাকে বেশ কিছু বিজনেস হাউসের সাথে, কিছু বাণিজ্যিক গোষ্ঠীর সঙ্গে, এক সরকারি কর্মচারী, দুই রাজনৈতিক নেতাদের। এই বিশেষ সম্পর্কের সূত্র ধরে কিছু বাণিজ্যিক গোষ্ঠী সরকারি কর্মচারী এবং রাজনৈতিক নেতাদের ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা অনৈতিকভাবে রোজগার করে। এক কথায় একেই বলা যায় ক্রোনি ক্যাপিটালিজম, আ নেক্সাস বিটুইন পলিটিশিয়ান অ্যান্ড বিজনেস হাউসেস। তবে ভারত একমাত্র রাষ্ট্র নয় যারা এই ক্রোনি ক্যাপিটালিজমের শিকার। প্রায় 200টি দেশের মধ্যে দ্য ইকোনমিস্টের সার্ভে অনুযায়ী ভারত 10ম স্থানে দাঁড়িয়ে আছে। প্রথম স্থানটি অধিকার করে আছে রাশিয়া। বিখ্যাত অনলাইন পত্রিকা দ্য কোয়ার্টজ জানাচ্ছে ভারতের জিডিপির নাকি 8% টাকা আসে এই ক্রোনি ক্যাপিটালিজমের মাধ্যমে। অক্সফাম রিপোর্ট বলছে ভারতের রাষ্ট্রীয় সম্পদের 77.4%, ভারতের রাষ্ট্রীয় সম্পদের 77.4% জমা আছে মাত্র 10% ব্যবসায়ীর হাতে। ক্রোনি ক্যাপিটালিজম ঠিক কিভাবে কাজ করে? সরকারি কর্মচারী এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে কর্পোরেট হাউস বা বিশেষ কিছু শিল্প গোষ্ঠীর যোগসাজশের ফলে সরকারের বিভিন্ন খাতের টাকা ঘুরপথে ওই একটি বিশেষ শিল্প গোষ্ঠী বা সরকারের কাছের বা রাজনৈতিক নেতাদের পছন্দের শিল্প গোষ্ঠীর কাছে চলে আসে। ঠিক এইভাবেই ফুলে ফেপে ওঠে ক্রোনি ক্যাপিটালিজমের মাধ্যমে একটি বা একাধিক শিল্প গোষ্ঠী। ক্রোনি ক্যাপিটালিজম বা এই বিশেষ পছন্দের শিল্প গোষ্ঠীকে পাইয়ে দেবার যে খেলা, সেটা যে একমাত্র ভারতে হয় তা নয়। ভারতের রাজনীতিতে ইদানিংকালে এটা বারবার আলোচিত হলেও ভারতের বাইরে তাবড়ো যে বিশ্ব রাজনৈতিক নেতারা আছেন, তার মধ্যে ভ্লাদিমির পুতিন থেকে ডোনাল্ড ট্রাম্প, এরকম অনেক বড় বড় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কিন্তু এই ক্রোনি ক্যাপিটালিজমের অভিযোগ উঠেছে। ভারতের রাজনীতিতে ইদানিংকালে ক্রোনি ক্যাপিটালিজম নিয়ে আলোচনা শুরু হলেও ক্রোনি ক্যাপিটালিজমের ইতিহাস কিন্তু শুরু হয় স্বাধীনোত্তর ভারতে লাইসেন্স রাজের মাধ্যমে। আপনারা জানেন সারা দেশে সমানভাবে শিল্প বিস্তারের জন্য পরিকল্পনা করা লাইসেন্স রাজ আসলে পরিণত হয়েছিল ক্রোনি ক্যাপিটালিজমের ভিত্তি হিসাবে, যেটাকে ক্রোনি ক্যাপিটালিজমের শিকড় বলা যেতেই পারে। 1950 থেকে 1990 সাল পর্যন্ত ভারতের শিল্পক্ষেত্রে এই লাইসেন্স রাজ হয়ে ওঠে বিশেষ একটি প্রতিবন্ধকতা। তখন কোনো কোম্পানি বা কোনো উদ্যোক্তাকে তার কোম্পানি খুলতে হলে বা নতুন কোনো পণ্য উৎপাদন করতে হলে প্রায় 80টির বেশি সরকারি দপ্তর থেকে অনুমতি নিতে হতো। এই যে নিয়ন্ত্রণ, সরকারি নিয়ন্ত্রণের ফাঁক গলে শুরু হয় পছন্দের কোম্পানিকে লাইসেন্স দেওয়া, অপছন্দের কোম্পানিকে দূরে সরিয়ে রাখা, অর্থাৎ ক্রোনি ক্যাপিটালিজমের উৎপত্তি। আজকে স্টার্টআপের যুগে এই 80টি দপ্তর থেকে অনুমতি নেওয়ার কল্পনাই করা যায় না, কিন্তু এই লাইসেন্স রাজের জন্যই বাংলা থেকে শিল্প চলে যায় অন্য রাজ্যে।
একসময় বাণিজ্যে শক্তিশালী বাংলা বাণিজ্যে দুর্বল হয়ে যাওয়ার অন্যতম কারণ এই লাইসেন্স রাজ, বা বলা যায় আজকের ভাষায় ক্রনি ক্যাপিটালিজম। আপনারা যদি লাইসেন্স রাজ নিয়ে আলাদা একটি ভিডিও দেখতে চান, অবশ্যই সেটা কমেন্টে লিখে জানান। একই সঙ্গে বলা ভালো, ক্রনি ক্যাপিটালিজমের যে বিষয়, যে শিকড়, সেই লাইসেন্স রাজ 1990 সালে বন্ধ হয়ে গেলেও তার প্রভাব এবং তার চিরস্থায়ী প্রভাব কিন্তু ভারতের বাণিজ্যিক সিস্টেমে থেকে যায়, ভারতের অর্থনীতিতে থেকে যায়। 90-এ লাইসেন্স রাজ বিদায় নিলেও সে তৈরি করে যায় একটি নতুন শব্দ, যার নাম ক্রনি ক্যাপিটালিজম। ভারতের অর্থনীতিতে ক্রনি ক্যাপিটালিজম কতটা শক্তিশালী সেটা বোঝা যায় দ্য ইকোনমিক্সের আরেকটি দেওয়া তথ্য অনুযায়ী। ইকোনমিক্স বলছে বিগত 25 বছরে ভারতে ক্রনি ক্যাপিটালিজমের মাধ্যমে ক্রনি ক্যাপিটালিস্টরা $315 বিলিয়ন তৈরি করেছে, যা ভারতের জিডিপির প্রায় 8%। ক্রনি ক্যাপিটালিজমের বৈশিষ্ট্যগুলি কি কি? ঠিক কোন পরিস্থিতিকে বা কোন সিস্টেমকে ক্রনি ক্যাপিটালিজম বলা যায়? ক্রনি ক্যাপিটালিজমের প্রথম বৈশিষ্ট্য হলো অনৈতিকভাবে বাজার দখল। ক্রনি ক্যাপিটালিজমে অনৈতিকভাবে বাজার দখলের প্রক্রিয়াটি 3টে মাধ্যমে করা হয়। 1, দুর্নীতি; 2, সরকারি বদান্যতা; এবং 3, রাজনৈতিক পক্ষপাতিত্ব। দুর্নীতি বলতে কি? দুর্নীতি হচ্ছে সরকারি বিভিন্ন অফিসার, বিভিন্ন কর্মচারীকে ঘুষ ইত্যাদির মাধ্যমে সুবিধা আদায় করা। সরকারি বদান্যতা সরকারের পছন্দের যে, বা সরকারি দলের পছন্দের যে ইন্ডাস্ট্রিয়াল গোষ্ঠীগুলি আছে, সেই ইন্ডাস্ট্রিয়াল গোষ্ঠীগুলিকে টেন্ডার, বিভিন্ন কাজের বরাত পাইয়ে দেওয়া, এটি হচ্ছে সরকারি বদান্যতা। রাজনৈতিক সুবিধা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিক সুবিধা ব্যবহার করে ক্রনি ক্যাপিটালিস্টরা তার প্রতিযোগীদের কারখানায় অশান্তি সৃষ্টি করা এবং একই সঙ্গে তাদের রাজনৈতিক বাধা তৈরি করা, এইভাবেই কিন্তু ক্রনি ক্যাপিটালিজম অনৈতিকভাবে বাজার তৈরির যে চক্র, সেই চক্রটিকে পরিচালনা করে। ক্রনি ক্যাপিটালিজমের দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো যেন তেন প্রকারেণ ক্রনি ক্যাপিটালিস্টরা বাজারের প্রতিযোগিতাকে ধ্বংস করতে চায় বা প্রতিযোগীকে ধ্বংস করতে চায়। এখানেও তারা দুর্নীতি, সরকারি বদান্যতা এবং রাজনৈতিক সুবিধার ব্যবহার করে। ক্রনি ক্যাপিটালিজমের বিভিন্ন দিক আমরা আলোচনা করলাম। ক্রনি ক্যাপিটালিজমের ফলাফল কি হয়? প্রথম যে ফলাফলটা ক্রনি ক্যাপিটালিজমের সামনে আসে সেটা হচ্ছে ইনোভেশন, অর্থাৎ নতুন ভাবনা চিন্তা, নতুন ইনোভেশন করার যে প্রক্রিয়া, সেটা ক্রনি ক্যাপিটালিজমের ফলে স্তব্ধ হয়ে যায়। কারণ নতুন যারা ইনোভেশন করবেন তারা বুঝতে পারেন, তারা অনুভব করতে পারেন তাদের ইনোভেশন আসলে কখনোই সফল হবে না, কারণ এই ক্রনি ক্যাপিটালিস্টরা সরকারি বদান্যতা, রাজনৈতিক সুবিধা এবং দুর্নীতির মাধ্যমে তাদেরকে প্রতিযোগিতার বাজার থেকে সরিয়ে দেবে। ক্রনি ক্যাপিটালিজমের যে দ্বিতীয় ফলাফল, সেটি হচ্ছে জনগণের সরকারের উপর থেকে আস্থা চলে যায়। তারা সরকারকে ভরসা করতে পারেন না, কারণ তারা অনুভব করতে পারেন সরকার একটি বিশেষ বা কয়েকটি বিশেষ শিল্পগোষ্ঠীর প্রতি পক্ষপাত দুষ্ট। যে কোনো দেশে ক্রনি ক্যাপিটালিজমের আরও একটি অন্যতম ফলাফল হচ্ছে সেই সমস্ত দেশের সরকারি যে কারখানাগুলি থাকে, সরকারি যে প্রতিষ্ঠানগুলি থাকে, সেই সরকারি প্রতিষ্ঠানগুলি বা পিএসইউগুলি দুর্বল হয়ে পড়ে, তাকে দুর্বল করে দেওয়া হয়। এর ফলে যেটা তৈরি হয়, সেই পিএসইউতে কর্মরত বহু মানুষের জব চলে যায়, চাকরি চলে যায়। সেই পিএসইউকে কেন্দ্র করে গড়ে ওঠা ছোট ছোট যে শিল্প, যে অনুসারী শিল্প, সেই অনুসারী শিল্পগুলি বন্ধ হয়ে যায়, সেখানেও বহু মানুষের কাজ চলে যায় এবং অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়ে। ক্রনি ক্যাপিটালিজমের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম ক্রনি ক্যাপিটালিজমের ফলাফল নিয়ে। এবার আমরা আলোচনা করব ভারতের অর্থনীতির পরিপ্রেক্ষিতে কিভাবে ক্রনি ক্যাপিটালিজমকে আটকে দেওয়া যায় বা রোখা যায়। ভারতের অর্থনীতির পরিপ্রেক্ষিতে ক্রনি ক্যাপিটালিজমকে আটকাতে গেলে, তার প্রভাবকে আটকাতে গেলে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে
তথ্য পাওয়ার যে অধিকার, সেই তথ্য পাওয়ার অধিকারকে আরো সহজ সরল করা, অর্থাৎ সাধারণ মানুষ যেন জানতে পারে তার বাড়ির সামনে যে রাস্তাটি হলো বা যে ব্রিজটি তৈরি হলো বা যে রেল লাইনটি তৈরি হলো, সেই বরাত যিনি পেলেন বা যে কোম্পানি পেলেন, কিসের শর্তে পেলেন, কত টাকার বিনিময়ে পেলেন, কি তার জন্য যোগ্যতা, এই তথ্যগুলি জনগণের কাছে যত বেশি সহজে উপলব্ধ হবে, তত বেশি ক্রনি ক্যাপিটালিজমের প্রভাব ভারতের অর্থনীতির পরিপ্রেক্ষিতে কমবে। দ্বিতীয় যে পদক্ষেপ হতে পারে সেটা হচ্ছে যে রেগুলেটরি অথরিটিগুলো আছে, সেই রেগুলেটরি অথরিটিগুলোকে রাজনৈতিকভাবে প্রভাবিত না করে তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। সেই রেগুলেটরি অথরিটিগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিলে তবেই ক্রনি ক্যাপিটালিজমের প্রভাব মুক্ত হতে পারে ভারতের অর্থনীতি। যদিও এটা কতটা বাস্তব, কতটা সম্ভব, সেই প্রশ্ন অবশ্যই থেকে যায়। সরকারি কন্ট্রাক্ট কাকে দেওয়া হলো, কিসের বিনিময়ে দেওয়া হলো, কি শর্তে দেওয়া হলো, এই তথ্য যেমন তথ্য জানার অধিকারের মধ্যে আনতে হবে, ঠিক তেমনভাবেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়ের মাধ্যমে ক্রনি ক্যাপিটালিজমকে আটকানো সম্ভব, সেটি হচ্ছে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্সের সঙ্গেই কিন্তু চলে আসে রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা থাকলে ভারতের পরিপ্রেক্ষিতে তথ্য জানার অধিকারের আইনকে আরও সহজতর করলে, জনগণের কাছে আরও বেশি তথ্য উপলব্ধ করলে, তবেই কিন্তু ক্রনি ক্যাপিটালিজমের প্রভাব মুক্ত হতে পারে ভারতের অর্থনীতি। ক্রনি ক্যাপিটালিজম নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করলাম। আপনাদের মতামত, আপনারা কিভাবে ক্রনি ক্যাপিটালিজমকে দেখেন, এই ক্রনি ক্যাপিটালিজম সম্পর্কে আপনাদের ভাবনা চিন্তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। একই সঙ্গে আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন। আরও কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।